আজারি হুজুর মার্চ ফর গাজায় চোখে একটা সানগ্লাস পরিছে, ভালোই লাগিচ্ছে মাশাআল্লাহ। কচু খেতি ওটা আবিষ্কার করেছে, এটা রেবন কোম্পানির, ওই কোম্পানি ইসরায়েলে বিনিয়োগ করেছে। তাই মেলা গ্রুপ নাকি রেবনকে বয়কটের ঘোষণা দিছে। ওই রেবনের সানগ্লাস আজারি হুজুর পিন্দিছে, মেলা খারাপ কাজ করছে আজারি হুজুর। তাই তো কইছে কচু খেতি, তাই না? তাই কইছে না? হ্যাঁ, কচু খেতির আসলে সমস্যা কই, তার কোন কোন জায়গায় ব্যথা? হ্যাঁ, তার ব্যথা তো আজাহারি স্মার্ট তরুণ, দেখতে ভালো মাশাআল্লাহ, ভালো বাংলা ইংরেজি কইতে পারে। তাই টাটায় বাঙ্গুয়ালিদের তারা দেশ ছাড়া করেছিল, এখন লাগিছে পিছে, কিছুদিন পরপরই পিছে লাগে। ওই যে দুদুও লাগিছিল পিছে, দিছি একটা শান্টিং থেমে গেছে। কিন্তু যে কথাটা কইছে সেটা কি যৌক্তিক কথা? কচু খেতি আমার আগ্রহের বিষয় না, কিন্তু এই ধরনের বিষয়গুলো কিভাবে ডিল করতে হবে সেটা আমাদের বুঝতে হবে। এখানে মেলা বিতর্কের বিষয় আছে, এটা একটু খোলাসা করে না বললে আমাদের জন্য বোঝা খুবই মুশকিল। আর এইসব আলোচনা যারা তুলে তারা আসলে কার স্বার্থ রক্ষা করে আর তাদের এই কুটনামিটা কেন করে সেটা বোঝাটা জরুরি। আসেন আল্লাহর নামে শুরু করি। পণ্য বয়কট বা বিডিএস কি এবং কেন? আপনারা জানেন যে আমি বাংলাদেশে হাসিনা পতনের আগে একটা বেশ সফল বয়কট আন্দোলনে আপনাদের সাথে নিয়ে শুরু করেছিলাম। তাই এই বয়কট আন্দোলন কিভাবে গড়ে তুলতে হয়, কেন গড়ে তুলি সেটা নিয়ে ব্যাপক পড়াশোনা করতে হয়েছিল। কোন কোন পণ্য বয়কট করবো সেটাও ঠিক করা হয়েছে, অঙ্ক কইসা, কিন্তু আন্দারে কুন্দারে না। আসেন দেখি বয়কট কি, কেন, কিভাবে এটা কাজ করে। বয়কটের উদ্দেশ্য তিনটা। একটা, বিশ্বব্যাপী একটা রাজনৈতিক বার্তা দেওয়া। দুই, ছোট একটা জায়গায় তীব্র আঘাত করা যেন ব্যথা টের পায়। 3 নাম্বার হইতেছে আপনার সমমনাদের ঐক্যবদ্ধ করা। ইন্ডিয়ান পণ্য বয়কটে আমরা ইন্ডিয়ান সব পণ্য কিন্তু বয়কট করি নাই, খুবই সিলেক্টিভ পণ্য বয়কট করেছিলাম, মনে আছে না? প্রথমে করেছিলাম ফাস্ট মুভিং কনজিউমার গুডস, সাবান, শ্যাম্পু, ভোজ্য তেল, টুথপেস্ট, নারকেল তেল ইত্যাদি, যেগুলো ডিপার্টমেন্টাল স্টোরে রেখে থাকে, এমনকি মুদির দোকানেও থাকে, ক্রেতা দেখে কিনতে পারে। এর কারণ ছিল সব মানুষ কেনে, ধনী গরিব সবাই এইরকম পণ্য আমাদেরকে টার্গেট করতে হবে, যেন সবাই এটাতে পার্টিসিপেট করতে পারে। আমাদের প্রত্যেক দিন লাগে এমন পণ্য, এইগুলোই ফাস্ট মুভিং কনজিউমার গুডস। আমরা কেন এটা টার্গেট করেছিলাম বুঝানি, মাথায় রেখেন, কামে দিবে এই সমস্ত কচু খেতিদের ফাইট দিতে। ফাস্ট মুভিং কনজিউমার গুডস ইন্ডিয়ার ইকোনমির সবচেয়ে গুরুত্বপূর্ণ খাত। এই খাতে ভারতের 3য় চাকরির খাত, প্রায় 30 লাখ লোক কাজ করে এফএমসিজি সেক্টরে। ভারতের জিডিপিতে এই খাতের কন্ট্রিবিউশন হচ্ছে 15 থেকে 16% ছিল যেই সময় আমরা শুরু করেছিলাম। এই খাতের গ্রোথ 10 থেকে 12%। প্রথম অর্থনীতির খাত হচ্ছে সার্ভিস সেক্টরের গ্রোথ হচ্ছে 7 থেকে 8%, এটা ভারতের জিডিপির সমান। দ্বিতীয় অর্থনীতির খাত হচ্ছে ম্যানুফ্যাকচারিং, তার গ্রোথ 4 থেকে 5%, যা জিডিপির গ্রোথের চাইতে কম। তার মানে ইন্ডিয়ান টোটাল জিডিপি গ্রোথে এফএমসিজির ভূমিকা অত্যন্ত ক্রুশিয়াল, সবচেয়ে বেশি গ্রোথ দেয় সে। এই সেক্টরে গ্রোথ জিডিপির গ্রোথের চাইতে বেশি, শুধু বেশি না, 1.5 গুণ। তো এফএমসিজি বয়কটে আমাদের লাভ কি? একমাত্র এফএমসিজি বয়কটে ব্যাপক মানুষের সম্পৃক্ত করা যায়, এটা লাগে, প্রত্যেকদিন কিনতে হয় নিয়মিত। 2 নাম্বার হইতেছে পণ্য চিহ্নিত করা সহজ, কারণ সেটা সেলফে থাকে। 3 নাম্বার, কোনো বাংলাদেশি ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হবে না, কারণ এই পণ্য যারা বেচে তারা বাকিতে এনে বেচে, বিক্রি না হলে ফেরত দেওয়ার শর্তেই পণ্য তোলা হয় দোকানে। 4 নাম্বার, বয়কটের প্রভাব ব্যাপক এবং বহুমুখী হবে। ভারতের চাকরির বাজারে একটা নেতিবাচক প্রভাব রাখা যাবে, ভারতের অর্থনীতিকে ধাক্কা দেওয়া যাবে সামান্য হইলেও। 5 নাম্বার, এফএমসিজির বাজার বাংলাদেশি ব্যবসায়ীরা সহজে দখল নিতে পারবে। হয়েছিলও কিন্তু, দেখছিলেন না, আমাদের দেশি পণ্যের বেচা বিক্রি বেড়ে গেছিল, দেশীয় শিল্প কর্মসংস্থান উৎসাহিত হবে। 6 নাম্বার, বয়কটের ফল দৃশ্যমান করা যাবে, যেমন শেলফে অবিকৃত পণ্য, দোকান থেকে পণ্য ফেরত দেওয়া, পণ্য বেচার মরিয়া চেষ্টা, অফার, ডিসকাউন্ট, এগুলো দৃশ্যমান হবে। মানুষ তার বয়কটের প্রভাবকে কানেক্ট করতে পারবে। এই জন্যে ইন্ডিয়ানরা আমাদের এসে বলতো ওই সময়, এটা বয়কট করো, ওইটা বয়কট করো, রেলের বডি বয়কট করো, ইন্ডিয়ান বাস বয়কট করো, ট্রাক বয়কট করো, ইলেকট্রিসিটি বয়কট করো, ইন্ডিয়ান ইলেকট্রিসিটি। মানে ভাবখানা এমন, আমরা সবাই সকাল সন্ধ্যা ইন্ডিয়ান বাস ট্রাক কিনি, বা ইন্ডিয়ান ট্রেল আমি আমার ডিপার্টমেন্টাল স্টোর থেকে কিনে আনিছি। যাই হোক, এই অমুকটা কেন বয়কট করলো না, অমুকটা কেন বয়কট করলো না, এগুলো যারা বলে এরা হইতেছে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের লোক। আমরা দেখবো যে রেবন কোম্পানি আসলে বয়কটের লিস্টে আছে কিনা, এবং এই ইন্ডিয়ানরা যে অ্যাটিটিউড করেছে, কচু খেতি একই অ্যাটিটিউড করেছে, কারণ ওর লাগিছে। ওই তো ইসরায়েলি পত্রিকায় লেখে, তো নিজে লেখে, হারেজ বলে পত্রিকাত লেখে ওই, হ্যাঁ, ইসরায়েলের পত্রিকা, ওটার সমস্যা নাই। রেবন এটা ইসরায়েলি কিনা কোম্পানি কিনা সেটা ঠিকই নাই, এটা বয়কটের লিস্টে আছে কিনা সেটা ঠিকই নাই, তাও ওই লাগিছে। তো রেবন কোম্পানি কি ইসরায়েলি কোম্পানি?
না, রেবান কোম্পানি কোনো ইসরায়েলি কোম্পানি না। রেবান এটা প্রতিষ্ঠিত হয় 1937 সালে আমেরিকায়, নিউ ইয়র্কের রচেস্টার শহরে বাউশ অ্যান্ড লম্ব এই নামে একটা আমেরিকান কোম্পানি এটা প্রতিষ্ঠা করে। এই ব্র্যান্ডটা মূলত আমেরিকান বিমান বাহিনীর পাইলটদের জন্য তৈরি, অ্যাভিয়েটার বলে, অ্যাভিয়েটার সানগ্লাস খুবই জনপ্রিয়তা পায়। জিয়া পড়তো, বাইডেন পড়তো। 1999 সালে বাউশ অ্যান্ড লম্ব রেবান বিক্রি করে দেয় ইতালির লাক্সোটিকা গ্রুপকে। এসসিলর লেক্সোটিকা কোম্পানি, এটা একটা ফ্রাঙ্কো ইতালিয়ান মাল্টিন্যাশনাল কোম্পানি, হেড অফিস হচ্ছে ইতালির মিলান শহরে। তাই আপনি যদি কোন দেশের কোম্পানি এটা বলতেছেন, তাহলে রেবানকে ইতালিয়ান কোম্পানি হিসেবে বিবেচনা করতে হবে। এবং মালিক এসসিলর লেক্সোটিকা। রেবান সানগ্লাস কই তৈরি হয়? মূলত ইতালি এবং চীনে তৈরি হয়। তার মানে রেবানের উৎপত্তি আমেরিকা হইলেও এখন এটা ফ্রেঞ্চ ইতালিয়ান কোম্পানি মালিকানা দেয় এবং এর সাথে ইসরায়েলের কোনো সম্পর্ক নাই। তাহলে কচু খেতি বিনিয়োগের কথা কেন আনলো? কারণ হচ্ছে নুয়ান্স হেয়ারিং বলে একটা কোম্পানি ছিল, ইসরায়েলি স্টার্ট আপ কোম্পানি, মানে যেগুলো শুরু করে কিন্তু বড় হইতে পারে না, ছোট কোম্পানি হিসেবে শুরু করে, কিন্তু তাদের টেকনোলজি ভালো, প্রোডাক্টও ভালো, কিন্তু তাদের এত ছোট কোম্পানি যে বড় স্কেলে যাইতে পারে না, এগুলোকে বলে স্টার্ট আপ। পরে এটা বড় কোম্পানির কাছে বিক্রি করে দেয় আর কি, এভাবেই চলে আর কি। ওরা যে হেয়ারিং এর টেকনোলজি নিয়ে কাজ করে, মানে যারা কানে কম শোনে, তারা কানের যন্ত্র লাগে না, সেটা নিয়ে কাজ করে। এই কোম্পানিকে 2022 সালে অধিগ্রহণ করে, মানে কিনে নেয় এসিলর লেক্সোটিকা, যারা রেবান ব্র্যান্ডের মালিক। তো ইসরায়েল স্টার্ট আপগুলো সারা দুনিয়ার জন্য আকর্ষণীয়। কেন এটা একটু বুঝে নি, এটাও একটা ইন্টারেস্টিং জিনিস। তাহলে বিশ্ব বাণিজ্যের আমরা একটা বড় বিষয় নিয়ে জানতে পারবো। ইসরায়েলি স্টার্ট আপগুলোর এত চাহিদার পিছনে কিছু নির্দিষ্ট কারণ আছে, যা তাদের বিশ্বব্যাপী প্রযুক্তি বাজারে একটা শক্তিশালী অবস্থানে নিয়ে আসছে। এর কারণ হচ্ছে উন্নত প্রযুক্তি এবং উদ্ভাবন ক্ষমতা। ইসরায়েলকে অনেক সময় বলা হয় স্টার্ট আপ নেশন, কারণ তারা কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, মেডিকেল টেকনোলজি, এগ্রোটেক এবং মিলিটারি টেকনোলজিতে দারুণ উন্নত। অনেক উদ্ভাবন প্রথম শুরু হয় ইসরায়েলি সেনাবাহিনীর গোয়েন্দা ইউনিট, বিশেষ করে ইউনিট 8200, এইটা থেকে অনেক দক্ষ প্রকৌশলী এবং উদ্যোক্তা বেড়ায় আসে, যারা পরে উচ্চমানের প্রযুক্তি স্টার্ট আপ গড়ে তোলে ইসরায়েলে। এবং ইসরায়েলে বিনিয়োগ বান্ধব পরিবেশ আছে। ইসরায়েলের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বড় অঙ্কে সরকারি বিনিয়োগ পায়, পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীরাও ইসরায়েলি প্রযুক্তিতে আগ্রহী হয়। এতে করে স্টার্ট আপ দ্রুত বৃদ্ধি পায়। ইসরায়েলের আভ্যন্তরীণ বাজার ছোট হয়, তারা শুরু থেকেই আন্তর্জাতিক বাজারকে টার্গেট করে পণ্য তৈরি করে, ফলে আন্তর্জাতিক কোম্পানিগুলোর কাছে এই সমস্ত প্রযুক্তি অত্যন্ত আকর্ষণীয় মনে হয়। এই একই সুবিধা পাইছিল সুইস ফার্মা কোম্পানিগুলো সুইজারল্যান্ডে। নিজেদের বাজার এত ছোট যে সার্ভাইভ করার জন্য তাদের গ্লোবাল হয়ে উঠতে হয়েছিল। ছোট একটা দেশ, কিন্তু দেখেন কত বড় বড় ফার্মা কোম্পানি এই দেশের, নোভার্টিস, রস, ভাইফো, খুব বড় কোম্পানি। কিন্তু কচুকের জাল যে ওর অফিস ছিল জেরুজালেমে, কয়েক মাস আগেও তো বন্ধ করে দিচ্ছে। তো জেরুজালেমে অফিস ছিল কি জন্যে? ওই আল জাজিরা ছেড়ে দিবে। ওইখানে তো তাহলে বিনিয়োগ করছে আল জাজিরা, তাই না? ইসরায়েলে বিনিয়োগ করছে না, একটা অফিস করা মানে তো বিনিয়োগ করা। ওইখানে লোকদের বেতন দিতে হয়েছে না, টাকা দিতে হয়েছে না, বাসা ভাড়া করতে হয়েছে না, ওখানে পণ্য কিনতে হয়েছে না, ওখানে লোকজন ওখানে কেনে না। ওদের আল জাজিরা যারা কাজ করে তারা ইসরায়েলের মার্কেট থেকে পণ্য কেনে না। টাকাটা কার পকেটে যায়? ইসরায়েলের পকেটই তো যায়। একটা ইসরায়েলি স্টার্ট আপকে কিনে নেওয়ার জন্য যদি রেবনের সানগ্লাস পরা না যায়, তাহলে গুগল, ইন্টেল, মাইক্রোসফট, ফেসবুক, হোয়াটসঅ্যাপ কিছুই তো ইউজ করা উচিত না, কারণ এরা একবার না বহুবার ইসরায়েলি কোম্পানি কিনছে। ছোট একটা উদাহরণ দিই, সার্ভিস ফ্রেন্ড এই নামে ইসরায়েল কোম্পানিকে ফেসবুক 2019 সালে কিনে নেয়। সার্ভিস ফ্রেন্ড হচ্ছে একটা এআই ভিত্তিক স্টার্ট আপ, যারা চ্যাটবট এবং ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট প্রযুক্তিতে বিশেষজ্ঞ। ফেসবুক এই কোম্পানিতে হোয়াটসঅ্যাপ বিজনেসের সাথে কানেক্ট করে এবং মেসেঞ্জারের সাথে। আপনি মেসেঞ্জারে যে মেসেজটা দেন, ওইটা এই কোম্পানির টেকনোলজি ইউজ করে তৈরি করা। হোয়াটসঅ্যাপে যে মেসেজটা দেন, অটোমেটেড রেসপন্স হয় যেটা, সেটাও এই কোম্পানির টেকনোলজি ইউজ করে, সার্ভিস ফ্রেন্ডের টেকনোলজি ইউজ করে। তো তাইলে গুগল ব্যবহার বন্ধ করে দিতে হয়, হোয়াটসঅ্যাপ ব্যবহার বন্ধ করে দিতে হয়, ফেসবুকের মেসেঞ্জার ব্যবহার বন্ধ করে দিতে হয়, তাই না? আর রেবন কোম্পানিকে বয়কটের কথা কে কইছে? বিডিএস, যেটা বয়কটের মুভমেন্ট, ফিলিস্তিনির সাপোর্টে যে বয়কট মুভমেন্ট, সেটার একটা ওয়েবসাইট আছে, আমরা একটু পরে দেখবো। ওইখানে এই কোম্পানির কোনো উল্লেখ নাই। কিন্তু সারা দুনিয়ার তো নানা চান্দাবাজ আছে কচু খেতির মতো, এরকম একটা ওয়েবসাইট বানায় বলে তোমার নাম ঢুকে দিব, না দিলে গেলে না, আমার টাকা দাও, তোমার নাম তাছাড়া ঢুকে দেবো, এই করে এই সমস্ত ঝামেলাগুলো করে। তাই সত্যিকার অর্থে এটা বয়কটের পণ্য কিনা সেটা আপনি বিডিএস এর সাইটে যেয়ে দেখবেন। যদি দেখেন বিডিএস এর পণ্য, তাইলে আপনি বয়কট করেন। আরেক কথা না বললেই না, দাবি করে সে বিএনপি করে। এই আমারে আর ইলিয়াস রে কয় মব মাস্টার, দেখেছেন? আর আমারে বয়কট করতে বলে। ইজ অফ ডুইং বিজনেস নিয়ে কপি পেস্ট করে জ্ঞান ফলাইছিল। ওই কপি পেস্টই করতে পারে, তার চেয়ে বেশি কিছু না। গুগলও ঠিক মতো করতে পারে না।
তারপরে মেলা সার্চ করে এই পোস্ট করেছে, দেখানোই লাগিচ্ছে যে বদমাইশিগুলো কেমন। অনেকে কয় এগুলো আপনি কন কেন, কিন্তু হয়তো অনেকে কনফিউজ হয়ে যায়। দেখেন কইতেছে আমার কোম্পানি লরিয়েল ইসরায়েলের মতদাতা, আবার কেউ কেউ আগ বাড়ায় কয় লরিয়েল ইসরায়েলি কোম্পানি, কেউ কেউ কছে শুনিছে আশা কয়ে দিছে আমার কমেন্ট বক্সে, না যে গুগল করে দেখবি তাও কিন্তু দেখে না। তো উই কি দিছে, একটা স্ক্রিনশট দিছে, কইছে লরিয়েল নাকি ওয়ান ফ্রেন্ড অফ ইসরায়েল, দিছে একটা স্ক্রিনশট দিছে। গুগল করে পাইছে আর কি, তুই সার্চ করবি সেটুকু ওর এনার্জি নাই। দেখিছেন না কেমন মোটা হয়েছে, কেমন চর্বি থল থল করে গোটা শরীরে। তো এডিটর সাহেব ওই সাইটে যান দেখি তো ফ্রেন্ড ওয়ান ফ্রেন্ড দেখি না, দেখিছেন ওরা প্রমাণও দিছে, দেখেছেন এই যে লরিয়েল আসলে ওয়ান ফ্রেন্ড অফ ইসরায়েল প্রুফ একটা বাটন দিচ্ছে। এডিটর সাহেব দেখছেন। আচ্ছা এডিটর সাহেব বাটন একটা প্রেস করেন না, দেখি কি প্রুফ দেখায়। দেখেছেন কোনো প্রুফ নাই, দেখেছেন? হ্যাঁ, ফিলিস্তিনের সাপোর্টে যে বয়কট মুভমেন্ট সেটা একটা লিস্ট আছে এই সাইটে, এটি আছে নাম লরিয়েলের, দেখেন নিজেই দেখেন। ওই আবার করছে কমেন্ট বক্সে, দেখেন বিডিএস এর নাম শুনিস তো, দেখেন ও নিজে শুনিছে, অক্সিগান ও নিজে শুনিছে, জিন্দগিতে শুনে নাই। এইভাবে দিনের পর দিন কয়টা ইরিটেট করে যাইতেছে দুনিয়ার মূর্খ। আর এখন বিএনপি জুতিছে সব। ও তো ওই গুগল ইউজ করে না, ওর বাসায় প্রিন্টার আছে না, এটা সব দেখেন না বিডিএস এর লিস্টে গুগল আছে কিনা। ওর বাসায় প্রিন্টার আছে না, এইচপি দেখেন না, আছে অবশ্যই। ডেলের কম্পিউটার আছে দেখেন, সেটা আবার ইন্টেলের প্রসেসর আছে না, দেখেছেন? এডিটর সাহেব দেখান তো এটা ইন্টেল আছে কিনা বয়কট লিস্টে। থাকবেই। এয়ারবিএনবি ইউজ করিছে না অন্তত একবার জীবনে। শালা ওই হ্যাগেস হচ্ছে না, দেখবে আসছে আমি প্যাদা গঙ্গা জল নিচ্ছি নাকি। শালা তোর পাশার যে গু আছে সেটা পরিষ্কার কর। আমি প্যাদা গঙ্গা জল নিছি কিনা সেটা দেখা লাগবি না, কারণ প্যাদা গঙ্গা জল নেওয়া লাগে না, হ্যাগেস শোষা লাগে, তুই সেটা করছিস। আচ্ছা ধরা যাক যে আমি এমন একটা কোম্পানিতে কাজ করি যা বয়কটের অধীনে ওই লিস্টে আছে, তাহলে কি করব? যখন ভারতীয় পণ্য বয়কট চলতেছে তখন আমরা এসে একজন কইলো যে দাদা আমি প্যারাসুট কোম্পানিতে কাজ করি, আমি কি করব? আমি কইলাম মন দিয়ে কাজ করবেন, বেতন নেবেন, আর ওই বেতন দিয়ে জুই নারিকেল তেল কিনবেন। আমরা পণ্য বয়কট করেছি, প্যারাসুটের চাকরি তো বয়কট করি নাই, তাই না? এখন আপনারাই বলেন, দেখলেন তো গুগল তো এই বয়কটের কোম্পানিতে আছে, ইন্টেল আছে, আমাজন আছে, এইচপি আছে, কে নাই? কোন বড় কোম্পানি নাই? তো আমরা গুগলে যারা বাংলাদেশি কাজ করে তাদের গুগলের চাকরি ছেড়ে দিতে বলবো নাকি বলে দেওয়া উচিত? আমরা গুগল ব্যবহার বন্ধ করে দিব, জিমেল ব্যবহার বন্ধ করে দিব, নাকি করা উচিত গুগল ড্রাইভ ব্যবহার বন্ধ করে দিব, গুগলের সব সার্ভিস বন্ধ করে দিব? তাইলে তো যুক্তি অনুযায়ী যেহেতু গুগল ওই লিস্টে আছে, তাইলে তো গুগলে যারা চাকরি করে, আমাজনে যারা চাকরি করে, এইচপিতে যারা চাকরি করে, ইন্টেলে যারা চাকরি করে, তাদের আগে চাকরি ছাড়তে বলা উচিত হিসাব মতো, ঠিক কিনা? আমার কোম্পানির নাম তো এই লিস্টে নাই। যেহেতু বিএনপির সমালোচনা করি তাই আমার যেভাবে পারে ক্ষতি করা লাগবে। আওয়ামী লীগরাও এত খাইস্টা ছিল না, মানে এই যে নিঝুম মজুমদার, অমি পিয়াল, এরা ফার বেটার অ্যাজ হিউম্যান বিং। দেখেন ওরা অনেক ফাজলামি করেছে, কিন্তু পলিটিক্যাল সে ফাজলামি, কিন্তু কখনো আমাকে পেটে লাথি মারা যায় কিভাবে সে ধান্দা করে নাই। আরে ভাই আমি তো ইয়া ভাবেছি না, চান্দাবাজিও করি না, একটা ডিসেন্ট পেশায় আছি। আমার লরিয়ালের চাকরি না থাকলে এই এসে কইতো যে আমি কিছু করতে পারি না, ইউটিউব বানায় পেট চালায়, সেটাও অসম্মানের কাজ না। ইউটিউব বানায় পেট চালানো অসম্মানের কাজ না, কিন্তু বিরোধীদের জায়গা তো ধরতে হবে পলিটিক্যাল, এসব নিয়ে না। তার দাদা তুই যে এনওয়াইপিডিতে কাজ করিস, লিঙ্কডিনে ট্যাঙায় রাখছু, খুব গর্ব নিয়া ট্রাফিক কন্ট্রোলে কাজ করিস। এনওয়াইপিডি তো ইসরায়েলে ট্রেনিং নিতে যায়, এনওয়াইপিডির সাথে তো ইসরায়েলের কন্ট্রাক্ট আছে, ট্রেনিং এর কন্ট্রাক্ট আছে, কোঅপারেশনের কন্ট্রাক্ট আছে। অ্যামনেস্টিও বলছে যে বারবার এনওয়াইপিডি ট্রেনিং করতে যায়, লজ্জা লাগে না ওই কোম্পানিতে ওই প্রতিষ্ঠানে কাজ করতে? 2 দশক ধরে ইসরায়েলের সাথে পুলিশ কোঅপারেশন করছে আমেরিকার এনওয়াইপিডি। তো তুই ছাড় আগে এটা, একদম বয়কট ঢুকে দেবো। আজকে যে এই নতুন লড়াই শুরু হয়েছে না, এটা ফেসবুক পোস্টের লাইক কমেন্টের খেলা না, এটা একটা তপ্ত যুদ্ধক্ষেত্র হয়ে উঠছে, যেখানে সত্যের পাশে দাঁড়ানো মানে নিজের পিঠে আগুন নিয়ে নামা। আজ যখন কচু খেতিরা আর প্রগতিশীল এই বিএনপিরা গল্লিক মুখে নিয়া মুখোশ পইরা বিভ্রান্তি ছড়ায়, তখন আমাদের হাতে চাই তথ্যের তলোয়ার, যুক্তির কামান। বয়কট যদি অস্ত্র হয় তবে সেটা চালাইতে হবে মগজ ঠান্ডা রেখে, হৃদয় গরম কইরা। এই নববর্ষে আমরা শুধু আনন্দ করতেছি না, আমরা পুরনো দাসত্বের শৃঙ্খল ভাঙতেছি। এই সূর্য, এই আলো, এই শহীদের রক্তে কেনা। তাই যারা অ্যাক্টিভিজমের নামে মিথ্যার বীজ বনে ব্যক্তিগত আক্রমণের মধ্যে দিয়া, তাদের বলি
আগুন আমরা পানি দিয়ে নিভাবো না, আগুন আগুন দিয়ে নিভাবো। এই যুগে সত্য বলা জিহাদের চেয়ে কম না। আর সত্যকে ধোকা দিয়ে ঢেকে রাখা যত কচু খেতি আছে তাদের মুখোশ খুলে ফেলাই আমাদের দায়িত্ব। বয়কট মানে আবেগে ভেসে যাওয়া না, বয়কট হইতেছে হিসেবে কষা ঘায়েল করার অস্ত্র। আজ যারা তথ্যের বদলে ট্রল ছুড়ে মারে, একবার আজাহারিকে একবার পিনাকিরে, তারা ফিলিস্তিনের শত্রু, তারা ইসরায়েলের বন্ধু। মনে রাখবেন, বিপ্লব আবেগ দিয়ে যেতে যায় না, যেতে ডেটা কৌশল আর দৃঢ়চেতা মানুষ দিয়া। আগুন যখন জ্বালাইছি পুরাই ফেলবো মিথ্যার প্রাসাদ, সে কচু খেতেই হোক আর প্রগতিশীল বিএনপিরই হোক। ইনকিলাব জিন্দাবাদ।